র্যাপস এডু কর্তৃক আয়োজিত একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যার দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আমি নিজেও ভালো আছি। সর্বপ্রথম আমি তোমাদের এই ইউটিউব চ্যানেলের ফ্রি লেকচার প্ল্যানিং নিয়ে কথা বলবো। এখানে আমি টোটাল 6টা পর্বে এই তাপগতিবিদ্যার ক্লাসটি নেব। প্রথম দুটি পর্ব হবে বেসিকের উপর ডিপেন্ড করে, পরের দুটি পর্ব হবে গাণিতিক সমস্যার উপর ভিত্তি করে, এবং পরের একটি পর্ব হবে সিকিউর উপর ডিপেন্ড করে, এবং লাস্ট পর্বটা হবে বহু নির্বাচনী প্রশ্নের উপর ডিপেন্ড করে। তো আশা করি তোমরা সবাই প্রথম পর্বের লেকচারটি দেখেছো। যদি কোনো কারণে প্রথম পর্বের লেকচারটি মিস করে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে। কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে ঢুকবো। গত ক্লাসে তোমাদের যে কয়টা টপিক নিয়ে কথা বলেছি প্রত্যেকটা টপিক খুবই ইম্পর্টেন্ট। আজকে যে টপিকগুলো নিয়ে কথা বলবো তার প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়া। প্রত্যাগামী প্রক্রিয়াটা আসলে কি, এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। আসলে প্রত্যাগামী প্রক্রিয়াটা বোঝানোর আগে ফার্স্ট একটা এক্সাম্পল দেব। সেটা হচ্ছে, মনে করো আমি গত পর্বেও আমি তোমাদের পানি নিয়ে এবং পানি, বরফ এবং বাষ্প এই তিনটা টপিক নিয়ে বেশি কথা বলেছি। এটাও আমি পানি নিয়ে বলবো। মনে করো এটা পানি আছে, এটা এক খণ্ড বরফ আছে, আর এখানে আছে তোমার জলীয় বাষ্প। আমি প্রত্যাগামী টপিকটা বোঝানোর জন্য এই টপিকটা আনলাম। এখন পানিকে, এই বরফকে যদি তুমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আনো তাহলে সে কী হবে? পানি হবে। এই পানিকে যখন তুমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আনো তাহলে সে কী হবে? বাষ্প হবে। আচ্ছা, এখন তুমি যদি এই বাষ্পকে ঠান্ডা করে তুমি কি করো, 0 ডিগ্রিতে আনো তাহলে কিন্তু সে কী হয়ে যাবে? পানি হয়ে যাবে। আর পানিকে যদি তুমি কি করো, ঠান্ডা করে তোমার একটা মাইনাস টেম্পারেচার নিয়ে আসো তাহলে সে কিন্তু আস্তে আস্তে কী হয়ে যাবে? বরফ হয়ে যাবে। এর মানে তুমি এখানে কি দেখা যাচ্ছে, 100 ডিগ্রি সেলসিয়াস যখন তুমি কনভার্ট করবে তখন সে বাষ্প হবে পানিকে, আবার বাষ্পকে যখন তুমি 0 ডিগ্রিতে নিয়ে আসবে তখন সে কী হবে? পানি হবে। এর মানে এটা হচ্ছে একটা প্রত্যাগামী প্রক্রিয়া। তাহলে প্রত্যাগামী প্রক্রিয়াটার বেসিক হচ্ছে যে প্রক্রিয়া সম্মুখ পরিবর্তনের পর বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে এবং সম্মুখবর্তী এবং প্রত্যাবর্তনমুখী পরিবর্তনের প্রতিটি স্তরে তাপ ও কার্যের ফলাফল সমান ও বিপরীতমুখী হয় তাকে প্রত্যাগামী প্রক্রিয়া বলা হয়। অর্থাৎ কোনো একটা প্রক্রিয়া বা কোনো একটা সিস্টেমের যে পানি থেকে বাষ্প হয়েছে, ফর দ্যাট রিজন তোমার দরকার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। ঠিক সেম কন্ডিশন, যখন তুমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রিমুভ করবা, সরিয়ে নিবা, তখন সে কিন্তু পানি হয়ে যাবে। তার মানে কি, যখন সামনে গেছে তখনও 100 দরকার হয়েছে, ঠিক পিছনে আসলে তার কি লাগছে? 100 লাগছে। তাহলে এই জিনিসটাকে বলা হয় প্রত্যাগামী প্রক্রিয়া। অর্থাৎ একটা প্রক্রিয়ায় তুমি সামনে গেছো, তোমার যেটুকু পরিমাণের কাজ ও তাপ নষ্ট হয়েছে বা ব্যয় হয়েছে, পূর্বে অবস্থায় ফিরে আসতে ঠিক ততটুকু পরিমাণের তাপ বা চাপ তোমার নষ্ট হবে বা ব্যয় হবে বা রিকভার করতে হবে। আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো যে আসলে প্রত্যাগামী প্রক্রিয়াটা কাকে বলে। তাহলে প্রত্যাগামী প্রক্রিয়ার সবচাইতে ভালো একটা উদাহরণ হচ্ছে বরফ তাপ শোষণ করে পানিতে পরিণত হয়, আবার সেই পানি থেকে সমপরিমাণ তাপ অপসারণ করলে তা পুনরায় বরফে পরিণত হয়। এটি প্রত্যাগামী প্রক্রিয়ার একটা একটা প্রকৃষ্ট উদাহরণ। আচ্ছা, এখন আমরা কথা বলবো অপ্রত্যাগামী প্রক্রিয়া নিয়ে। অপ্রত্যাগামী প্রক্রিয়া হচ্ছে ঠিক উল্টা একটা ব্যাপার। যেমন মনে করো তোমাকে একটা লোহা আর একটা চুম্বক, একটা লোহার খণ্ড এবং একটা চুম্বকের খণ্ড যখন তুমি একসাথে ঘর্ষণ করবা, তখন এই ঘর্ষণ করার সময় এখানে কিন্তু কিছু পরিমাণ তাপ উৎপন্ন হবে। এখন এই যে তাপ উৎপন্ন হয়েছে, এটুকু তাপকে কিন্তু আবার ফিরে আনা সম্ভব না। যখন তুমি পজিটিভ ঘর্ষণ দিচ্ছ তাপ হচ্ছে, নেগেটিভ দিলে কিন্তু তাপ কী হবে? আবার রিমুভ হবে না। মানে কি, এটা অপ্রত্যাগামী। তো এর অপ্রত্যাগামী যদি সংজ্ঞাটা আসে তাহলে তোমরা এভাবে লিখবা, যে প্রক্রিয়ায় সম্মুখগামী হওয়ার পর বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না তাকে অপ্রত্যাগামী প্রক্রিয়া বলে। অপ্রত্যাগামী প্রক্রিয়ার একটা বাস্তব উদাহরণ তুমি দিতে পারো, দুটি বস্তুর মধ্যে ঘর্ষণের জন্য যে তাপ সৃষ্টি হয় তা একটা অপ্রত্যাগামী প্রক্রিয়া। কারণ ঘর্ষণের বিরুদ্ধে যে কাজ হয় তাই তাপের পরিণত হয় এবং এই তাপকে কোনোভাবেই কাজে রূপান্তর করা যায় না। তাহলে এটা হচ্ছে কি, একটা অপ্রত্যাগামী প্রক্রিয়া। আই থিঙ্ক তোমরা প্রত্যাগামী প্রক্রিয়া এবং অপ্রত্যাগামী প্রক্রিয়া এই দুইটা প্রক্রিয়া খুব সুন্দরভাবে বুঝেছো। তো যাই হোক, যদি কোনো কারণে না বুঝে থাকো তাহলে নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমি চেষ্টা করব নেক্সট পর্ব করার আগে বা সবগুলা পর্বের উপর ডিপেন্ড করে তোমাদেরকে একটা সলভ ক্লাস দেওয়ার জন্য ইউটিউবে, যেটা তোমরা ফ্রি দেখতে পাবে। তো
এখন বেসিক্যালি আমরা কথা বলবো হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে। আমরা তাপগতিবিদ্যার প্রথম পর্বে তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে কথা বলছিলাম, যে ওই প্রথম সূত্রটা এরকম ছিল যে আমরা আমাদের কাছে যদি একটা নির্দিষ্ট পরিমাণ কাজের মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ তাপ হয়, সেই তাপ দ্বারা আমরা কি করবো, কাজও করতে পারবো, মানে কাজ তাপের কি পরস্পর সমানুপাতিক। তো সেখান থেকে আমরা একটা সূত্র পেয়েছিলাম ডব্লিউ ইকুয়াল কি জে এস। তো যাই হোক, আজকে প্রথম প্রথম মানে সূত্র নিয়ে কথা বলবো না, আমরা দ্বিতীয় সূত্র নিয়ে কথা বলবো। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা আসলে কি? তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র সময় বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্ন বিবৃতি দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য তিনজনের নাম বলবো। সে একজন হচ্ছে ক্লসিয়াসের বিবৃতি। ক্লসিয়াস এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে কিছু কথা বলেছেন, এবং ক্যালভিন বলেছেন, এবং প্লাঙ্ক। এরা তিনজন কি তিনটা ভিন্ন ভিন্ন সময় এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে কথা বলেছেন। তো আমরা একটা সম্পর্কে একটু জানি, ক্লসিয়াস কি বলছে এটা একটু আগে জানি, যে বাইরের শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু থেকে উচ্চ উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর করা সম্ভব নয়। আচ্ছা, মনে করো তোমার কাছে একটা বস্তু আছে, এটার টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তোমার কাছে আরেকটা বস্তু আছে যার টেম্পারেচার হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। এখন এই দুটাকে যদি সংস্পর্শে রাখি তাহলে কি হবে? তাহলে তুমি অবশ্যই বলবা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে তাপ কি করবে, এই 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে বস্তুটা সে শোষণ করবে। কিন্তু এটা কি সম্ভব যে এই 50 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপ তোমার 100 ডিগ্রিতে প্রেরণ করা? এটা অসম্ভব ব্যাপার। এটি ক্লসিয়াস বলছে, যে নিম্ন উষ্ণতার বস্তু থেকে, এটা নিম্ন উষ্ণতার বস্তু থেকে উচ্চ উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর করা সম্ভব নয়। আমি আবার রিপিট করতেছি, ক্লসিয়াসের বিবৃতিটা হচ্ছে বাহিরের শক্তি ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু হতে উচ্চ উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর করা সম্ভব নয়। আচ্ছা, আশা করি তোমরা ক্লসিয়াসটা বুঝতে পেরেছো। এখন আমরা ক্যালভিন নিয়ে বলবো। ক্যালভিন আসলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র উনি কি বলেছেন? উনি বলেছেন কোনো বস্তুকে তার পরিপার্শ্বের শীতলতম অংশ থেকে অধিকতর শীতল করে অবিরাম শক্তি সরবরাহ পাওয়া সম্ভব নয়। এর মানে মনে করো এখানের পরিবেশের তাপমাত্রা হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস। এখন এখানে যত বস্তু থাকবে তাদেরকে সর্বোচ্চ -5 ডিগ্রি করা সম্ভব, এর চাইতে শীতল করা সম্ভব নয়। এটাই ক্যালভিন বলছে, কোনো বস্তুকে তার পরিবেশের শীতলতম অংশ থেকে অধিক শীতল করে অবিরাম শক্তির সরবরাহ পাওয়া সম্ভব নয়। ওকে, প্ল্যাঙ্ক এই সম্পর্কে কি বলছে? প্ল্যাঙ্ক বলছে তোমার কোনো বস্তু থেকে অনবরত তাপ শোষণ করবে এবং সম্পূর্ণ তা কাজে পরিণত করবে, কিন্তু যন্ত্রের কার্যপ্রণালী কোনো রকম পরিবর্তন হবে না। এটা টোটালি ইম্পসিবল, এটা কোনোভাবেই সম্ভব নয়, বা এমন একটি তাপচালিত ইঞ্জিন নির্মাণ করা অসম্ভব। আচ্ছা, এই ব্যাপারটা একটু বলি। মনে করো তোমার একটা মোটর সাইকেল আছে। তো মোটর সাইকেলকে যদি তুমি কি করো, 1 লিটার ফুয়েল দাও বা 1 লিটার ডিজেল দাও, তাহলে সে 40 কিলোমিটার পথ যাবে। ওকে, তাহলে বাস্তবে অর্থে গিয়ে দেখা গেল 1 লিটার ফুয়েল দ্বারা তুমি 35 কিলোমিটার যাইতে পারলাম। তো এখন যদি তুমি 35 কিলোমিটার যাইতে পারো, কোশ্চেন হচ্ছে বাকি 5 কিলোমিটার যাওয়ার জন্য যে ফুয়েল ছিল সেই ফুয়েলগুলো কোথায় গেল? সেই ফুয়েলগুলো কি হয়েছে, মোটরসাইকেল যখন চলন্ত অবস্থায় ছিল তখন কিছু তাপ উৎপন্ন হয়েছে, তারপর কিছু শব্দ তৈরি হয়েছে, ওইগুলোতে নষ্ট হয়েছে। তো প্ল্যাঙ্ক বেসিক্যালি ইনডাইরেক্টলি এই কথাটাই বলছে যে কোনো বস্তু থেকে অনবরত তাপ শোষণ করবে এবং সম্পূর্ণ তা কাজে পরিণত করবে। যে 1 লিটার দ্বারা 40 যাওয়ার কথা ছিল, কিন্তু 40 না যায় 35 গেছে, তাহলে বাকি যে 40 কেন গেল না? এটা টোটালি ইম্পসিবল। কোনো বস্তু থেকে অনবরত তাপ শোষণ করবে এবং তা সম্পূর্ণভাবে তা কাজে পরিণত করবে, কিন্তু যন্ত্রের কার্যপ্রণালী কোনো পরিবর্তন করবে না, এমন একটি তাপচালিত ইঞ্জিন নির্মাণ করা সম্পূর্ণ অসম্ভব। তো যাই হোক, আশা করি তোমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি বুঝতে পেরেছো। যদি তোমাদের পরীক্ষাতে কোশ্চেনটা আসে তাহলে তোমরা অবশ্যই 3জনেরটাই লিখে দিবে, কারণ এটা সাধারণত খতে আসে 2 মার্কসের জন্য। আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, আমি তোমাদের র্যাপস এডু কর্তৃক আয়োজিত যে ইউটিউব যে ফ্রি লেকচার প্ল্যানিং, সেই প্ল্যানিং সম্পর্কে একটু আগে কথা বলেছিলাম। আর তোমরা যদি তাপগতিবিদ্যার সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাও তাহলে তোমরা চাইলে আমাদের প্রিমিয়াম লেকচার প্ল্যানিংয়ে যুক্ত হতে পারো। সেখানে টোটাল 12টা পর্ব হবে। সেই 12টা পর্বের মধ্যে প্রথম 4টা পর্ব হচ্ছে তোমার বেসিকের উপর ডিপেন্ড করে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তারপরে 3টা পর্ব হচ্ছে তোমার গাণিতিক সমস্যার উপর ডিপেন্ড করে। তারপরে 3টা পর্ব হচ্ছে তোমার বেসিক্যালি এইখানকার যে সিকিউ আছে, সৃজনশীল প্রশ্ন আছে, তার উপর ডিপেন্ড করে। এবং 2টা পর্ব হবে বহু নির্বাচনী প্রশ্নের উপর ডিপেন্ড করে। তাছাড়াও তোমরা পাচ্ছ এখানে 4টা মেগা লাইভ ক্লাস, যেখানে তোমরা বেসিক, তারপর হচ্ছে গাণিতিক সমস্যা, তারপর হচ্ছে তোমার সৃজনশীল এবং বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে বা প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করা হবে ওই 4টি
মেগা ক্লাসে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সামনে আগাই। এখন আমরা জানবো তাপ ইঞ্জিন সম্পর্কে। তাপ ইঞ্জিন কি? যে যন্ত্র দ্বারা তাপ শক্তি, তাপ ইঞ্জিন হচ্ছে কি, যে যন্ত্র দ্বারা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায় তাকে তাপ ইঞ্জিন বলে। যেমন গ্যাস ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, এরা কি করে? তাপ শক্তিকে কাজে লাগিয়ে তারা এটাকে কি করে? যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে, তাকে কি বলা হয়? তোমার তাপ ইঞ্জিন বলে। ওকে, এই হচ্ছে তোমার তাপ ইঞ্জিন। এখন আমরা জানবো কার্নোচক্র। কার্নোচক্র টপিকটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু বোঝার চেষ্টা করবে। কার্নোচক্রের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে চক্রে কার্যনির্বাহক পদার্থ মনে করো কোনো একটা গ্যাস, যে কি করতে পারে? একটা কাজ করতে পারে, তাপ তৈরি করে এটাকে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করতে পারে। তো যে চক্রে কার্যনির্বাহক পদার্থ উচ্চ তাপমাত্রার উৎস থেকে নিম্ন তাপমাত্রার, সে উচ্চ তাপমাত্রার উৎস থেকে একটা সমুষ্ণ প্রসারণ এবং একটা রুদ্রতাপীয় প্রসারণ এবং একটা সমুষ্ণ সংকোচন এবং একটা রুদ্রতাপীয় সংকোচনের মাধ্যমে গৃহীত তাপের কিছু অংশ কাজে পরিণত করে এবং বাকি অংশ নিম্ন তাপমাত্রা গ্রাহকে বর্জন করে পূর্বাবস্থায় ফিরে আসে, তাকে কার্নোচক্র বলে। জিনিসটা আমি তোমাকে বলি, মনে করো তোমার কাছে 1 লিটার ফুয়েল আছে, 1 লিটার গ্যাস আছে। তো 1 লিটার গ্যাস কি করলো? সে তাপ তৈরি করলো। এখন সে যখন তাপটা তৈরি করলো, সে তাপটা তৈরি করে সে একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করবে। সে নির্দিষ্ট পরিমাণ কাজ করার ক্ষেত্রে সে 1 লিটার ফুয়েল দ্বারা যতটুকু তাপ, মনে করো সেখানে 100% তাপ তৈরি করলো। এখন এই 100% তাপের মধ্যে সে 80% তাপ কি করছে? কাজে ব্যয় করছে। আর বাকি 20% তাপ সে কি করছে? নষ্ট করে ফেলছে। এটাই একটা যন্ত্রের বৈশিষ্ট্য, সাধারণত এটাই হয়ে থাকে যে সে তারা 100% তাপকে কি করতে পারবে না? কাজে রূপান্তর করতে পারবে না। তো সে কি করলো? 100%-এর 80% কাজ করলো আর 20% নষ্ট করে সে কি করলো? আবার পূর্ব অবস্থায় ফিরে আসলো। তো ওই যে তাপ ইঞ্জিনটা, ওইটা কি বলে? তাপ ইঞ্জিনের যে প্রক্রিয়াটা, ওইটাকে কি বলা হয়? তোমার কার্নোচক্র বলা হয়। তো এই কার্নোচক্র সম্পূর্ণ করার ক্ষেত্রে তার সমুষ্ণ প্রসারণ ঘটে এবং রুদ্রতাপীয় প্রসারণ ঘটে এবং প্রসারণের মাধ্যমে সে তার কাজটা সম্পূর্ণ করে এবং সে পূর্ব অবস্থায় ফিরে আসার জন্য আবার কি সমুষ্ণ সংকোচন এবং রুদ্রতাপীয় সংকোচন হয়। ইহাকে বলে তোমার কার্নোচক্র। কার্নো ইঞ্জিনটা হচ্ছে তোমার ফরাসি প্রকৌশলী সাদি কার্নো তাত্ত্বিকভাবে সকল দুষ্ত্রুটি মুক্ত একটি আদর্শ ইঞ্জিন কল্পনা করেন। এই কল্পিত আদর্শ ইঞ্জিনকে কার্নো ইঞ্জিন বলে। মানে ওনার কাছে উনি চিন্তা করছে যে আমি এমন একটা ইঞ্জিন তৈরি করবো যে ইঞ্জিনের মধ্যে কোনো প্রকার দোষ ত্রুটি থাকবে না, কিন্তু বাস্তবিকতা এটা অনেকটা অসম্ভব ব্যাপার। পৃথিবীতে যত হাই ডেভেলপ কান্ট্রি আজ থাকুক, তাদের যত প্রোডাক্টই তৈরি করুক বা যত ভেহিকেলসই তৈরি করুক, সবগুলোর মধ্যে কোনো না কোনো দোষ ত্রুটি থাকবে। তবে কার্নো ইঞ্জিনের ব্যাখ্যাটা ছিল এরকম যে এটার মধ্যে কোনো দোষ ত্রুটি থাকবে না। ওকে, আমাদের আজকের এই দ্বিতীয় পর্বের লাস্ট টপিক সেটা হচ্ছে এনট্রপি। তো এনট্রপি আসলে কি? এনট্রপিকে অনেকে আমরা তাপ বলে সম্বোধন করি বা তাপ বলে থাকি। তো আসলে এনট্রপির বেসিক্যালি সংজ্ঞাটা হবে রুদ্রতাপ প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে এনট্রপি বলে। রুদ্রতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে। তো তোমাদেরকে এখানে বলা হয়েছিল যে সমুষ্ণ প্রক্রিয়া, রুদ্রতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে? দুইটা প্রক্রিয়ার মধ্যে, রুদ্রতাপীয় প্রক্রিয়ার মধ্যে তার টেম্পারেচারের কি হয় না? চেঞ্জ হয় না। তো এই যে তার টেম্পারেচারের চেঞ্জ হয় না বা তার তাপীয় ধর্মটা স্থির থাকে, বেসিক্যালি এই ব্যাপারটাকে বলা হয় এনট্রপি। এই এনট্রপি সম্পর্কে আমরা আরও বিস্তারিত বললে আমরা এটা বলতে পারি যে কোনো গ্যাসকে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় সংকোচন করলে গ্যাসের উপর যে কাজ করা হয় তার ফলে গ্যাসের অন্তঃস্থ শক্তি ও গ্যাসের উপর যে কাজ করা হয় তার ফলে গ্যাসের যে অন্তঃস্থ শক্তি এবং তাপমাত্রা বেড়ে যায়। আবার রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কোনো গ্যাসকে প্রসারিত হতে দিলে গ্যাসের কিছু কাজ করতে হয়, ফলে গ্যাসের অন্তঃস্থ শক্তি এবং তাপমাত্রা কমে যায়। সুতরাং দেখা যাচ্ছে যে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের অন্তঃস্থ শক্তি এবং তাপমাত্রার উভয়ের কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। বেসিক্যালি এই যে পরিবর্তনটা, এই সম্পূর্ণ পরিবর্তনটাকে একসাথে বলা হয় কি? তোমার এনট্রপি। তাহলে এক কথায় বললে তোমরা যদি সংজ্ঞাকারে আসে তাহলে তোমরা এটা লিখবা, রুদ্রতাপ প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকেই এনট্রপি বলা হয়। তো যাই হোক, আশা করি তোমরা দ্বিতীয় পর্বটি বুঝতে পেরেছো। দ্বিতীয় পর্বের মাধ্যমে আমরা ইতি টানছি আমাদের এই চ্যাপ্টারের বেসিক নিয়ে। যদি তোমরা এই চ্যাপ্টারের বেসিক বিস্তারিতভাবে জানতে চাও তাহলে তোমরা সংযুক্ত হতে পারো আমাদের প্রিমিয়াম লেকচার গ্রুপে। আর আমাদের প্রিমিয়াম লেকচার গ্রুপে জয়েন করতে হলে তোমাদেরকে যেতে হবে আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে www.repsedu.com, যেখানে প্রবেশ করার পর তোমরা একটা অল কোর্স নামে একটা বাটন পাবে। অল কোর্সে ঢোকার সাথে সাথে তোমরা পেয়ে যাবে আমাদের সম্পূর্ণ লেকচার প্ল্যানিং সার্ভিসটি। তবে তোমাদের অল কোর্সে যাওয়ার আগে তোমাদেরকে অবশ্যই
সাইন ইন করে নিতে হবে, রেজিস্ট্রেশন করে সাইন ইন করতে হবে। তো যাই হোক, আশা করি তোমরা সবাই লেকচারটি বুঝতে পেরেছো। যদি কোনো কারণে কোনো প্রবলেম থাকে তাহলে নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আমি চেষ্টা করবো তোমাদের কমেন্ট সেকশনের যে কমেন্টগুলো করবে সেগুলাতে এই টপিকগুলো সলভ করে দেওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।